গতকালকে রাতের অন্ধকারে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিবাদ এবং তার দোসরদের সমস্ত অপকর্মের ডকুমেন্টস গুলো, প্রমাণগুলো তারা ধ্বংস করবার পায়তারা চালিয়েছে। মনে রেখো, বাংলাদেশ বিরোধী ভিনদেশী আধিপত্যবাদী শক্তি আগুন দিয়ে তোমরা ফাইল পত্র পুড়িয়ে ফেলতে পারবে, মানুষের হৃদয়ে তোমাদের প্রতি যে ঘৃণার আগুন জ্বলছে সে আগুন তোমাদের আগুনে নিভবে না। সে বক্তব্য রাখবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক। والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين. صدق الله العظيم. প্রতিষ্ঠার 15 বছর পূর্তিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক যুব সমাবেশ বাংলাদেশের প্রাণকেন্দ্র জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেট চত্বর সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই যুব সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম আমিরে মজলিস, আজকের সমাবেশের প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা ইসমাইল নূরপুরি। উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সহ খেলাফত মজলিসের অন্যান্য সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সমবেত আমার প্রাণপ্রিয় সহকর্মী ভাইয়েরা, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ও কর্মী ভাইয়েরা, আজ এই বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঐতিহাসিক যুব সমাবেশে দাঁড়িয়ে আমি স্মরণ করছি দীর্ঘ সংগ্রামে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত দেশ, জাতি, মিল্লাত এবং ইসলামের জন্য অকাতরে যারা জীবন দান করেছেন সেই সকল বীর শহীদানদেরকে, সেই বালাকোটের রণাঙ্গনে শাহাদাত প্রাপ্ত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি, শামেলির রণাঙ্গনে শাহাদাত বরণকারী হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি, 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের মহান নায়ক নবাব স্যার সলিমুল্লাহ সহ 1947 সালে মুসলিম ভূখণ্ড প্রতিষ্ঠার জন্য ত্যাগ, কোরবানি এবং জানমালের ত্যাগের অনন্য নজির স্থাপনকারী এই বঙ্গ অঞ্চলের বীর শহীদান মুসলমানদেরকে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামের মহানায়ক নেসার আলী তিতুমীরকে স্মরণ করছি, হাজী শরীয়তুল্লাহ ফকির মজনু শাহ সহ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের সকল মহানায়কদেরকে। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের কোরআন সুন্নাহর আইন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জাতির সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করার প্রেক্ষিতে এই জনপদ থেকে গড়ে ওঠা সকল আন্দোলন এবং সংগ্রামে শাহাদাত বরণকারী বীর শহীদানদেরকে স্মরণ করছি। 1971 সালের বৈষম্য বিরোধী, জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, মজলুমের লড়াইয়ে আত্মত্যাগকারী সকল বীর শহীদানদেরকে। এরপরে 1971 সাল থেকে শুরু করে 2024 সালে 24 সাল পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, জুলুম, শোষণ এবং বৈষম্যের পতনের জন্য, জুলুম, শোষণ এবং বৈষম্যকে দূর করে বাংলাদেশকে একটি সাম্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার জন্য
যারা যুগে যুগে বিভিন্ন সময়ে জালিমের বুলেটের আঘাতে প্রাণ হারিয়েছে সকল বীর শহীদানদেরকে, বিশেষ করে বিগত 15 বছর ভিনদেশি ক্রীড়নক আধিপত্যবাদী শক্তির সেবাদাসী ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিবাদ আমলে শাহাদাত বরণকারী সকল শহীদানদেরকে বিশেষ শ্রদ্ধা করে আমরা স্মরণ করছি। 2013 সালের শাপলা চত্বরে আল্লাহর নবীর প্রেমিক আশিক রাসূল উম্মত যাদেরকে রাতের অন্ধকারে গুলি করে ঝাঁঝরা করে দিয়ে শাপলা চত্বরের পিস্তল রাজপথকে রঞ্জিত করা হয়েছিল। 2009 সালের পিলখানার ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন বীর শহীদ সেনা কর্মকর্তাদেরকে সর্বশেষ 2021 সালে মোদী বিরোধী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বাবরি মসজিদের সৈনিকদের আন্দোলন গড়ে ওঠা, সেই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যাকাণ্ডের শিকার হেফাজতে ইসলামের প্রায় 25-26 জন বীর শহীদানদেরকে, আর 2024 সালের জুলাই এবং আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে ওঠা চূড়ান্ত সংগ্রামের শেষ লগনে বাংলার প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় শহীদ আবু সাইদ এবং মুইর মুগ্ধদের ন্যায় শাহাদাত বরণকারী 2 সহস্রাধিক বাংলার দামাল সন্তানদেরকে, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্র করবার স্বপ্ন দেখছে, সকল শহীদানদের রুহের মাগফিরাত কামনা করে এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়বার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সকল কর্মীদেরকে আজকের এই যুব সমাবেশে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং আগামী দিনের সেই ধারা অব্যাহত রেখে সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে ঐতিহাসিক জন আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে। ব্রিটিশ বিরোধী প্রায় 200 বছরের আন্দোলন সংগ্রাম আমাদের ভুলে গেলে চলবে না। সেই আন্দোলন সংগ্রামে যেভাবে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশের আধিপত্যবাদকে এদেশ থেকে বিতাড়িত করে এদেশে একটি স্বাধীন স্বকীয় নিজস্ব সংস্কৃতিতে বলিয়ান একটি জাতি রাষ্ট্র গড়ে তোলবার স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্নের কথা আমরা ভুলে গেলে চলবে না। 19 শতকের গোড়ার দিকে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে কলকাতার আধিপত্যবাদকে রুখে দিয়ে এই ঢাকা কেন্দ্রিক মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটাবার জন্য এদেশের মুসলমানরা যে সংগ্রাম করেছিল, সে সংগ্রামের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানাই। আমাদেরকে মনে রাখতে হবে, সাম্প্রদায়িক উগ্র উস্কানিদাতা রবীন্দ্রনাথ সহ যারা এই পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্রিটিশদের সঙ্গে মিলে ষড়যন্ত্রের দানা বেঁধেছিল, তাদেরকে কখনোই বাংলাদেশের স্বপ্নপুরুষ হিসেবে, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নপুরুষ হিসেবে এ জাতি কশ্চিনকালেও মেনে নেবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের এই জাতিসত্তা গঠনের পিছনে 1947 সালের রাজনৈতিক বিভাজনকে যারা মুছে ফেলতে চায়, তারা বাংলাদেশের মানচিত্রকে মুছে ফেলবার ষড়যন্ত্র করে। 1947 সালের দেশ বিভাগের সময় ঐতিহাসিকভাবে বিভক্তির মধ্য দিয়ে বাংলাদেশের এই অঞ্চল, এই মানচিত্র ইসলাম এবং মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয়েছিল। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা এদেশের মুসলমানদের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছেন, যার অনিবার্য পরিণামেই 1971-এ সকল জুলুম শোষণ গাদ্দারির কবর রচনা করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। লাল সবুজের পতাকা পৃথিবীর আকাশে উড্ডীন হয়েছে। দুঃখ এবং পরিতাপের বিষয়, 1971-এ সেই স্বাধীনতা লাভ করার পর 72 সালে ভারতীয় আধিপত্যবাদী গোলামীর শেকল দিয়ে আবদ্ধ বাংলাদেশের 72-এর সংবিধান রচনা করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশকে ভারত মাতার চরণ তলে বলি দিয়েছিলেন। এরপরে আমরা দেখেছি
72 সাল থেকে 2024 সাল পর্যন্ত 71-এর চেতনাকে হত্যা করবার সকল আয়োজন, 71-এর চেতনাকে হত্যা করে 72-এর চেতনা প্রতিষ্ঠা করবার আয়োজন করা হয়েছে। 72-এর চেতনাকে 71-এর চেতনার নামে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে। আমরা দ্ব্যর্থহীন ভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই, 1971-এর মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের কোন লিডার, কোন নেতা নেত্রী, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোশ্চিনকালেও এদেশটাকে ধর্মনিরপেক্ষতার আলোকে গড়বার ঘোষণা দেয় নাই। এদেশের কথা ছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। 1970-এর জাতীয় নির্বাচনের পূর্বে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের গণমানুষের নেতা হিসেবে এই ওয়াদা এবং অঙ্গীকার তিনি করেছিলেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো 70-এর নির্বাচনের আগে জাতির সঙ্গে তার কৃত এই অঙ্গীকার এবং ওয়াদা আমরা দেখেছি নির্মমভাবে 72-এর সংবিধান তৈরির মাধ্যমে বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক তথা ইসলামী রাজনীতি নিষিদ্ধ করবার মাধ্যমে 70-এর সেই ওয়াদার সঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেব গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ সময় এসেছে কথা দ্ব্যর্থহীন ভাবে বলবার। 72-এর সংবিধানে মূলত ভারতকে বাংলাদেশে ভারতকে পুনর্বাসন করা হয়েছে। ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এ কথা 2024-এর 5ই আগস্টের বিপ্লবের পর এই মুক্ত বাংলার স্বাধীন মাটিতে দাঁড়িয়ে এই স্বাধীন বাংলার সন্তান আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, 71-এর চেতনাকে 72-এর চেতনা দিয়ে হাইজ্যাক করা হয়েছিল। 24-এর চেতনা যদি আবার কেউ হাইজ্যাক করার চেষ্টা করে, তাহলে ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 71 থেকে 2024 এক সূত্রে এসে গেঁথে যায়, সেটা হলো আমরা বৈষম্যহীন সমাজ চাই, ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। আমরা কোনো একদলীয় বাকশাল দেখতে চাই না। আমরা কোনো একটি পরিবারের রাজতন্ত্র বাংলাদেশে দেখতে চাই না। এদেশের মানুষের অধিকার আদায় করতে চাই। এদেশের মেহনতি মানুষের অধিকার আদায় করতে চাই। এদেশের যুব এবং ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কাজেই সেভাবেই 71-এর সঙ্গে 24-এর চেতনা এক সূত্রে গ্রথিত রয়েছে। 2024 সালে যে আন্দোলন হয়েছে, যে সংগ্রাম হয়েছে, সেই সংগ্রাম, এই অভ্যুত্থান আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অভ্যুত্থানের জন্য, সংগ্রামের জন্য যখন কোন জাতি প্রস্তুত হয়ে যায়, আন্দোলন এবং সংগ্রামের জন্য কোন ভূখণ্ড যখন প্রস্তুত হয়ে যায়, ফ্যাসিবাদ এবং জালিমের বুলেট দিয়ে সে যখন অভ্যুত্থানকে রুখে দেওয়া যায় না। কোন মানুষের জাগরণকে বুলেটের আঘাত দিয়ে স্তব্ধ করে দেওয়া যায় না। সুতরাং হে আমার প্রাণ প্রিয় তৌহিদি জনতা, 2024 সালের 5ই আগস্টের বিপ্লব থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা বিপ্লবের যে সিম্বল, এ বিপ্লবের যে আইকনিক দৃষ্টান্ত, সেখান থেকে আমরা অনুপ্রাণিত হতে চাই। 2024 সালের বিপ্লবের অন্যতম আইকন ছিল, অন্যতম সিম্বলিক একটা দৃশ্য ছিল আমার তরুণ ছাত্র যুব জনতা। তারা কেউ মাদ্রাসায় পড়ে, কেউ স্কুলের স্টুডেন্ট, কেউ কলেজের ছাত্র, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, সকল বিভেদের দেয়াল তারা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিল। শেখ হাসিনা, তার দোসর এবং তার দল আওয়ামী লীগের 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষকে বিভক্ত করা। তার রাজনীতির প্রধান সূত্র ছিল বিভাজনের রাজনীতি। 24-এর ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে।
শেখ হাসিনা হাতুড়ি লীগকে লেড়িয়ে দিয়ে বারবার এদেশের নিরীহ ছাত্র এবং তৌহিদি জনতাকে দমন করার পায়তারা চালিয়েছে। আর যখনই তার সঙ্গে কারো দ্বিমত হয়েছে, রাজনৈতিকভাবে কাউকে মোকাবেলা করতে যখন ব্যর্থ হয়েছে, তখন তাকে হয় জঙ্গিবাদের ট্যাগ দিয়েছে আর না হয় রাজাকারের ট্যাগ দিয়েছে। এই ছিল শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতির দুই মূল সূত্র। এভাবেই খেলতে খেলতে 24-এর 4 কোটি ছাত্র জনতাকে যখন শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, সেদিনই বাংলাদেশে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে, বাংলাদেশের প্রতিটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা একটাই স্লোগান তুলেছিল, আমি কে তুমি কে, আমি কে তুমি কে। এই স্লোগানের মধ্য দিয়ে তরুণ ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারের এই সকল অপকৌশলকে ব্যর্থ করে দিতে হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ 24-এর ছাত্র জনতা, এদেশের আপামর জনতা যে অভ্যুত্থান করেছে, এই অভ্যুত্থান কোন একটি রাজনৈতিক দলের ক্ষমতার মসনদ পরিবর্তন করার অভ্যুত্থান ছিল না। রাজনৈতিক চেয়ারে, ক্ষমতার সিংহাসনে ব্যক্তির চেহারা পরিবর্তন করবার জন্য আবু সাঈদ রক্ত দেয় নাই। শুধুমাত্র ক্ষমতার পালা বদলের জন্য মীর মুগ্ধরা শাহাদাত বরণ করে নাই। একটি গুণগত পরিবর্তন চাই, এদেশের মানুষের অধিকার চাই, এদেশের মানুষকে তাদের কথাগুলো বলবার অধিকার দিতে হবে। এদেশটা যে উদ্দেশ্যে 47 সালে বিভক্ত হয়েছিল, 71 সালে মুক্ত হয়েছিল, যেভাবে সকল জালিম অত্যাচারী শক্তিদেরকে বিতাড়িত করা হয়েছিল, 24-এর অভ্যুত্থানের পর স্বপ্নের সে বাংলাদেশ গড়ে তুলতে হবে। যারা একদলীয় রাজনীতির স্বপ্ন দেখেন, আমরা তাদেরকে বলবো দিবাস্বপ্ন দেখতে ভুলে যান। বাংলাদেশের মানুষ এখন সচেতন, যে কোনো আধিপত্যবাদকে তারা রুখে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ আজ বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায়। বাংলাদেশের মানুষ মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি দেখতে চায় না। হাজার হাজার কোটি টাকা সকল ব্যাংকগুলো থেকে পাচার করে বাংলাদেশের অর্থনীতির ঝুড়িকে আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। গোটা বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। কোন ব্যাংকে আজ বাংলার মানুষ গিয়ে তারা ডিপোজিট রেখে সেখান থেকে চেক দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজন পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারছে না। এই অবস্থা করে দিয়ে গেছে ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার দোসরেরা। এক একটি ব্যাংক থেকে 30,000 20,000 কোটি টাকা পাচার করেছে। এই সকল পাচারকৃত টাকা বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফাঁকা মাঠের বুলি দিয়ে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা যাবে না। এই জন্য আমরা বলতে চাই, অর্থনীতির পুনর্গঠনের জন্য এদেশের মানুষকে নিয়ে আপনারা নতুন প্রকল্প গ্রহণ করুন। পাচারকৃত সকল অর্থ ফিরিয়ে আনবার ব্যবস্থা গ্রহণ করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গুরুত্বপূর্ণ যে কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না, বিগত আওয়ামী রেজিম সরকারের অন্যতম এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলামী চেতনাকে হত্যা করা। আর এই ইসলামী চেতনাকে হত্যা করতে গিয়েই শেখ হাসিনা বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করেছিল। এক ভাগ ছিল শাহবাগের নাস্তিক্যবাদের চত্বর, আরেক ভাগ ছিল শাপলা চত্বরের ইমানি জাগরণের চত্বর। শাহবাগ এবং শাপলার এই লড়াইয়ে শাপলা চত্বর বিজয়ী হয়েছে, শাপলা চত্বর বিজয়ী হয়েছে। কাজেই মনে রাখতে হবে, শাহবাগের সেই নাস্তিক্যবাদের কোন দোসরকে, শাহবাগের নাস্তিক্যবাদের সঙ্গে যারা জড়িত ছিল, শাহবাগের সেই ইসলাম বিরোধী, আল্লাহর নবীর ইজ্জত বিরোধী শাহবাগের সেই নাস্তিক্যবাদী চক্রের যারা হোতা, তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন আমরা বরদাস্ত করব না। যদি তাদের কাউকে
বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করবার কোন এজেন্ডা গ্রহণ করা হয়, রক্ত দিয়ে আমরা রুখে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই 2013 সাল, 2021 সাল, 2024 সাল প্রতিটি রণাঙ্গনে শেখ হাসিনা এবং তার দোসরেরা এদেশের তৌহিদি জনতাকে, ইসলাম প্রিয় জনতাকে প্রধান প্রতিপক্ষ সাব্যস্ত করে তারা লড়াই চালিয়েছে। আর এই লড়াইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তি প্রেমিকদেরকে নয়, বরং যারা মুসলিম জনপদ থেকে ভাস্কর্য নামক সমস্ত মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিতে পারে তাদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। এজন্য 5ই আগস্টের বিপ্লবের 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়ার মুসলিম জনপদের কোন রাষ্ট্রীয় স্থাপনায় কোন মূর্তি অবশিষ্ট রাখা হয় নাই। এই মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে 5ই আগস্টের বিপ্লবীরা। কাজেই এই বিপ্লবকে বুঝতে হলে 5ই আগস্টের মূর্তি বিরোধী গণজাগরণকে তোমাদের বুঝতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 15টি বছর একজন সেবাদাসীকে দিয়ে, একজন কৃতদাসীকে দিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদকে দখল করে রেখেছিল একটি ভিনদেশী শক্তি। তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আন্তর্জাতিক প্রতিটি অঙ্গনে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়, এজন্য সেই দেশ বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে তারা চক্রান্ত চালিয়ে গিয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই ভিনদেশী রাষ্ট্রের বাংলাদেশী নীতি, বাংলাদেশ নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। এরপর তারা নতুন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের কৃতদাসীকে তারা তুলে নিয়ে গিয়েছে, সেবাদাসীকে তাদের কোলে আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে ফ্যাসিবাদের সকল দোসরদেরকে তারা সেখানে ডেকে নিয়ে বাংলাদেশ বিরোধী আরেকটি নতুন ষড়যন্ত্রের জাল তাকে সেখানে তারা বুনতে শুরু করেছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমরা দেখেছি ইসকনের আস্ফালন, বাংলাদেশের সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে চট্টগ্রামের আদালতের, সরকারি আদালতের কর্মকর্তা শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার চেষ্টা করা হয়েছে। এদেশের ইসলাম প্রিয় জনতা, এদেশের ইসলামী নেতৃবৃন্দ তৌহিদি জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদেশের মানুষ শান্ত থেকেছে, কিন্তু ইসকনের ষড়যন্ত্র বন্ধ হয় নাই। যেভাবে ইসকনকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালিয়েছিল, একই সূত্রে গাথা গতকালকে রাতের অন্ধকারে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিবাদ এবং তার দোসরদের সমস্ত অপকর্মের ডকুমেন্টস গুলো, প্রমাণগুলো তারা ধ্বংস করবার পায়তারা চালিয়েছে। মনে রেখো, বাংলাদেশ বিরোধী ভিনদেশী আধিপত্যবাদী শক্তি আগুন দিয়ে তোমরা ফাইল পত্র পুড়িয়ে ফেলতে পারবে। মানুষের হৃদয়ে তোমাদের প্রতি যে ঘৃণার আগুন জ্বলছে, সে আগুন তোমাদের আগুনে নিভবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একই সূত্রে গাথা বিগত 18ই ডিসেম্বর টঙ্গীর ইজতেমার মাঠে রাতের অন্ধকারে নিরীহ ঘুমন্ত তবলিগের সাথীদেরকে যারা হত্যা করেছে, তারা কোনো তবলিগের সাথী নয়, তারা সেই ভিনদেশী ক্রীড়নক, বাংলাদেশ বিরোধী, ইসলাম বিরোধী চক্র। তারা এই সুযোগে বাংলাদেশের মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত বাঁধিয়ে দেওয়ার পায়তারা চালিয়েছে। এই সংঘাতের ষড়যন্ত্রকে আমাদের যে কোনো মূল্যে রুখে দাঁড়াতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, অনেক ষড়যন্ত্র পাড়ি দিয়ে, অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে, অনেক বুলেটের আঘাত সহ্য করে, অনেক গুম খুন হত্যাকাণ্ডকে পাড়ি দিয়ে, অজস্র মায়ের বুকের আহাজারিকে সঙ্গে নিয়ে, অনেক বিধবা নারীর স্বামীহারা আর্তনাদকে সঙ্গী করে, অনেক এতিমের আহাজারিকে নিয়ে আজ 2024 সালের পরে বাংলাদেশ নতুন ভাবে যাত্রা শুরু করেছে। এই যাত্রাকে সফল করার জন্য এই বিগত
সকল দোষ অন্যায়কারীদেরকে, সকল হত্যাকারীদেরকে যথাযথভাবে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত রাজনীতিতে তাদেরকে পুনর্বাসন করবার কোনো পায়তারা সহ্য করা হবে না। আমরা বিরোধী দলীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের রাজনৈতিক খেলা জমানোর জন্য, আপনাদের ইঁদুর বিড়াল খেলা জমানোর জন্য, ফ্যাসিবাদকে রাজপথে নেমে আসবার জন্য যদি আপনারা স্পেস তৈরি করে দিতে চান, আপনাদের স্পেস দেশের মানুষ সংকীর্ণ করে দেবে। হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই, বাংলার মানুষের রক্ত যাদের হাত রঞ্জিত, সেই খুনিদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো ষড়যন্ত্র রক্তের মাধ্যমে আমরা মোকাবেলা করে দেব ইনশাআল্লাহ। আমরা রক্ত দেব, আমরা প্রয়োজনে জীবন দেব, শাহাদাত বরণ করব। শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের মতো বাংলার ঘরে ঘরে আবার তামাম শহীদদের জন্ম হবে। তবুও ফ্যাসিবাদকে বাংলার রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া চলবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আজ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। আপনাদের হাতে সীমিত সময়, এই সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করুন। চারিদিকে আপনাদের শত্রুরা ঘেরা, শত্রুদের চক্রান্ত সম্পর্কে আপনারা আরো চৌকান্ন হন এবং রাষ্ট্রীয় যেই সকল প্রতিষ্ঠানগুলোকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সংস্কার করুন। সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনুন। অনেক সংস্কারের কথা বলা হয়েছে, আমরা একটি চূড়ান্ত সংস্কারের কথা বলি। সেই কথা হলো এই, ৯৭% মুসলমানদের বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন কার্যকর হতে পারবে না, কোন বিধিমালা কার্যকর হতে পারবে না, কোন নীতিমালা কার্যকর হতে পারবে না। সংস্কারের মাধ্যমে এই ধারা সংবিধানের মধ্যে আপনারা সংযুক্ত করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে আমরা হাতে হাত রেখে বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাই। আমরা আমাদের মধ্যকার পারস্পরিক খুঁটিনাটি সকল বিরোধকে দুপায়ে ধরে পেছনে ফেলে আসুন হাতে হাত থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া ইস্পাত কঠিন একটি ইসলামী ঐক্য গড়ে তুলি। এরপর ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেমিক অন্যান্য শক্তিগুলোকে আজকে আমরা ঐক্যবদ্ধ করি। মনে রাখতে হবে, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো ভিনদেশী দালাল, আরেক ভাগ হলো দেশপ্রেমিক জনতা। আবার বলছি, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ বাংলাদেশ বিরোধী ভিনদেশী দালাল চক্র, আরেক ভাগ হলো বাংলাদেশের দেশপ্রেমিক জনতা। দেশপ্রেমিক এই জনতাকে বিভক্ত করে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, নিজামে ইসলাম, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ সহ সকল রাজনৈতিক পক্ষগুলোকে বলবো, যেভাবে ফ্যাসিবাদকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হয়েছে, এখনো আমাদের মধ্যে বিভক্তির রেখা টানবার সময় আসে নাই। সীমান্তের অপর প্রান্ত থেকে এখনো ফেলানির হত্যাকারীরা ওই রক্তচক্ষু নিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। রক্তমাখার অলুক জিহ্বা তারা বের করে দিচ্ছে। ওই রক্তমাখার অলুক জিহ্বা কেটে ফেলতে হবে। রক্তমাখার অলুক জিহ্বা কেটে ফেলতে হবে। আর কোন ফেলানিকে আমরা কাঁটাতারে ঝুলে থাকতে দেখতে চাই না। আমার সীমান্ত রক্ষী আর একজন ভাইয়ের রক্তাক্ত লাশ আমরা দেখতে চাই না। আত্মমর্যাদা সম্পন্ন, মাথা উঁচু করা বাংলাদেশ স্বনির্ভর মাথা উঁচু করে দাঁড়াতে চায়। অন্যের আধিপত্যবাদকে বাংলাদেশ মানবে না। যদি সীমান্তের অপর প্রান্তের শত্রু পরিচয়ের, বন্ধু পরিচয়ের শত্রু রাষ্ট্রগুলো যদি আমাদের দিকে প্রকৃত বন্ধুত্ব প্রদর্শন করতে চায়, ওয়েলকাম। আর যদি আবার ষড়যন্ত্র করতে চায়, ২০ কোটি জনতা ইস্পাত করে ঐক্য করে ষড়যন্ত্রের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার বাংলাদেশ খেলাফত যুবকর্মীরা, এভাবেই যদি আমরা পথ চলতে পারি,
আমাদের মঞ্জিল কিন্তু আরো বহুদূর। আমাদের চূড়ান্ত মঞ্জিল একটি ইসলামী বিপ্লব। আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের সংগ্রামকে সফল করা। আমরা ততদিন শান্ত হব না যতদিন আমরা খেলাফতকে রাষ্ট্রীয় শাসন হিসেবে পাবো না। আমাদের চূড়ান্ত স্লোগান হবে হয়তো খেলাফত, হয়তো খেলাফত। খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছার জন্য প্রস্তুত থাকবেন তো আপনারা? এজন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি আমাদের স্পষ্ট নির্দেশনা থাকবে, আপনারা সংগঠনকে তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালী করুন। মানুষের প্রতিটি দুঃখ দুর্দশায় মানুষের পাশে দাঁড়ান। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে সাথে নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ঘোষিত প্রত্যেকটি কর্মসূচিকে মাঠে বাস্তবায়ন করতে হবে। রাতের অন্ধকারে মসজিদে গিয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে রোনাজারির মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য গ্রহণ করতে হবে। এরপর দিনের বেলায় ঘাম ঝরিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিটি দুর্যোগ দুর্বিপাকে এদেশের মানুষের সাহায্যে আমাদেরকে সবার আগে এগিয়ে যেতে হবে। সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আর এরপরে বিপ্লবের জন্য যখন মাটি প্রস্তুত হয়ে যাবে, খেলাফতের জন্য যখন জাতি সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে, এদেশে যখন আল্লাহর দ্বীনের জন্য ঘরে ঘরে আবু সাঈদ পয়দা হবে, চূড়ান্ত বিপ্লবের লক্ষ্যে শহীদি ঈদগাহে যেতে হলে মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদি ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুক্তির রাজপথ ইসলামী খেলাফত, মুক্তির রাজপথ ইসলামী খেলাফত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। নারায়ে তাকবীর। আপনারা এভাবে ইনশাআল্লাহ যার যার ঘরে ফিরে গিয়ে ময়দানে তৎপরতা অব্যাহত রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আবার দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। ততদিন আমরা থামবো না যতদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন পরিপূর্ণ বিজয়ী না হয়।